নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত জানাই। আমি শ্রীমতী স্বাতী ভৌমিক, বেহালা হাই স্কুলের ইতিহাস বিষয়ের সহশিক্ষিকা। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনার তৃতীয় পর্ব 19 শতকে বাংলায় সমাজ সংস্কার নিয়ে আলোচনা করব। এসো আমরা প্রবেশ করি সেই সমাজ সংস্কার কেমন হয়েছিল তা জানার জন্য বিষয়ে। 19 শতকে বাংলায় সমাজ সংস্কার কাদের উদ্যোগে হয়েছিল? প্রথমেই আমরা যাদের নিয়ে পড়ব, যে গোষ্ঠী সমাজ সংস্কারের সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছিল তার নাম হচ্ছে ব্রাহ্ম সমাজ। এই ব্রাহ্ম সমাজের উদ্যোগেই বাংলায় সমাজ সংস্কার আন্দোলন শুরু হচ্ছে। এর পরবর্তী পর্বে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন, নব্যবঙ্গ গোষ্ঠীর উদ্যোগ, নব্যবঙ্গ গোষ্ঠীর কার্যাবলীর মূল্যায়ন, হাজী মোহাম্মদ মহসিন এবং বিধবা বিবাহ আন্দোলন সম্পর্কে আমরা জানব। 19 শতকে সমাজ সংস্কার আন্দোলন, তার ধারা ও বৈশিষ্ট্য। প্রথমেই আমরা জেনে নেব যে সমাজ সংস্কার আন্দোলন কেন শুরু হয়েছিল। 18 শতকের শেষ দশক থেকেই আমরা দেখতে পাচ্ছি সেই প্রচলিত যে কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, অস্পৃশ্যতা, জাতিভেদ প্রথা, বহুবিবাহ, বর্ণবিবাহ, সতীদাহ প্রথা প্রভৃতি কারণে ভারতীয় সমাজ হয়ে উঠেছিল পশ্চাৎপদ। হিন্দু সমাজের রক্ষণশীলতা, এই পশ্চাৎ ধর্মী যে মনোভাব সমাজ সংস্কারের, তাকে যেন আরো পিছিয়ে দিয়েছিল। কিন্তু 18 শতকের শেষে এবং 19 শতকের সূচনায় আমরা দেখতে পাই একদল পাশ্চাত্য শিক্ষিত যুবক সম্প্রদায়কে, যারা সম্পূর্ণ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে এবং পাশ্চাত্যের শিক্ষায় নিজেদের অনুপ্রাণিত করে, পাশ্চাত্যের অনুকরণ করে সমাজ সংস্কার আন্দোলনে এগিয়ে এসেছিল। এছাড়াও আরেক গোষ্ঠীর উদ্ভব আমরা দেখতে পাই, যারা যুক্তিবাদী এবং সংস্কারপন্থী গোষ্ঠী হিসেবে সমকালীন সময়ে পরিচিতি লাভ করেছিল। এই যুক্তিবাদী এবং সংস্কারপন্থী তারা বিধবা বিবাহ সমর্থন করে, সতীদাহ প্রথার বিরোধিতা করে, অসবর্ণ বিবাহ এবং সর্বোপরি জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতার বিরোধিতা করেছিল। তারা সকল ধর্মীয় গোঁড়ামি, পৌত্তলিকতা, একেশ্বরবাদের কথা প্রচার করেছিল। তারা ছিল একেশ্বরবাদী, পৌত্তলিকতায় তারা বিশ্বাস করেনি, ধর্মীয় গোঁড়ামিকে তারা ঘৃণা করত। এই সমাজ সংস্কার আন্দোলন 19 শতকের সূচনাতেই দেখা যাচ্ছে যে পাশ্চাত্য শিক্ষিত যে সকল ভারতীয়রা ছিল, তারা সম্পূর্ণভাবে ব্রিটিশ শাসনের অনুসারী ছিল। তারা ব্রিটিশ শাসনকে ভারতীয় সমাজ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় বলে মনে করেছিল। এই 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনের কতগুলো বৈশিষ্ট্য ছিল। শিক্ষিত সম্প্রদায়ের আন্দোলন ছিল এই সমাজ সংস্কার আন্দোলন। এই শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে থেকে উঠে আসছেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজিওর নেতৃত্বে ইয়ং বেঙ্গল গোষ্ঠী। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রামমোহন, বিদ্যাসাগর, যাদের কথাই বলি না কেন, সেই মনীষীরা প্রত্যেকেই হিন্দু সমাজের ভেতরে থেকেই চেয়েছিলেন সেই প্রতিষ্ঠানের বিরোধিতা করতে। তারা শাস্ত্র নির্ভর একটি আন্দোলন গড়ে তুলেছিলেন। এর পরবর্তী সময়ে আমরা যখন রামমোহন রায় পড়ব, তখন দেখব যে রামমোহন রায় যখন সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করছেন, সেই সতীদাহ প্রথা আন্দোলনটি তিনি কিন্তু করছেন বিভিন্ন উপনিষদ, তার ব্যাখ্যা,
পড়ে তবে তার বিরোধিতা করছেন। বিদ্যাসাগর যখন বাল্যবিবাহের দোষ নামে একটি প্রবন্ধ প্রকাশ করলেন সর্বশুভকরী পত্রিকায়, সেখানে তিনি পরাশর সংহিতা থেকে তুলে দিলেন স্তোত্র, যেখানে লেখা আছে যে বিধবা মেয়েরা পুনর্বিবাহের যোগ্য। এছাড়া নারীদের অবস্থার উন্নতির জন্য তারা আন্দোলন করেছিলেন। নারী স্বাধীনতা, নারীদের সম্পত্তির ওপর অধিকার দান, নারী শিক্ষা। ডিরোজিওর নেতৃত্বে ইয়ং বেঙ্গল গোষ্ঠী শুধু নারীদের অবস্থার উন্নতির জন্যই তারা পার্থেনন বলে একটি পত্রিকা প্রকাশ করেছিল। এছাড়া ছিল সমকালীন কুসংস্কার, যেগুলো সমগ্র ভারতীয় সমাজকে কর্দমাক্ত করে তুলেছিল, পঙ্কিল করে তুলেছিল। সেই সংস্কারের বিরোধী আন্দোলন। কুসংস্কার ভারতীয় সমাজকে অনেকটাই পিছিয়ে নিয়ে গিয়েছিল। সেখানে যুক্তিবাদ, উদারতাবাদ, প্রগতিশীলবাদ এবং মানবতাবাদের ধর্ম প্রচার করে তারা কুসংস্কার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। তবে এই সমাজ সংস্কার আন্দোলন শুধুমাত্র উচ্চ শ্রেণীর মধ্যেই সীমিত ছিল। বাংলার গ্রামে যে অসংখ্য দরিদ্র মানুষ ছিল এবং অন্য ধর্মের যারা মানুষ ছিলেন, তাদের মধ্যে কিন্তু এই সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়েনি বলে পরবর্তীকালে ঐতিহাসিকরা মনে করেছেন। এবার আমরা সরাসরি চলে যাব সমাজ সংস্কার আন্দোলনে কারা কারা নেতৃত্ব দিয়েছিলেন সেটি দেখব, এবং সেখানে আমরা দেখে নেব তারা কি কি উপাধি পেয়েছিলেন। সমাজ সংস্কার আন্দোলনের প্রথম যিনি সংস্কারক ছিলেন তিনি হলেন রাজা রামমোহন রায়। 1772, মতান্তরে 1774 সালে তার জন্ম এবং 1833 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ব্রিস্টলে তিনি মারা যান। তিনি রাজা উপাধি পেয়েছিলেন এবং তিনি যে সংস্কার করেছিলেন সতীদাহ প্রথা উচ্ছেদ এবং ব্রাহ্মসভা প্রতিষ্ঠার মাধ্যমে হিন্দু ধর্মের ভিতরে থেকেই তিনি হিন্দু ধর্মের সংস্কার সাধন করতে চেয়েছিলেন। এর পরবর্তী সংস্কারক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 1817 সালে তার জন্ম এবং 1905 খ্রিস্টাব্দে তার মৃত্যু। তিনি মহর্ষি উপাধি পেয়েছিলেন। তার সংস্কারের মূল লক্ষ্যই ছিল সংস্কার মুক্ত ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা এবং কুসংস্কার মুক্ত সমাজ গঠন। এরপরে ছিলেন কেশবচন্দ্র সেন। 1838 থেকে 1884 ছিল তার জীবনীকাল। তিনি ব্রহ্মানন্দ উপাধি পেয়েছিলেন স্বয়ং দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ, শ্রমিক কল্যাণ সহ সমাজ সংস্কারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এরপরে আসছেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। অত্যন্ত অল্প বয়সী এই অধ্যাপক, মাত্র 1809 সালে তার জন্ম এবং 1831 খ্রিস্টাব্দে তার মৃত্যু। তিনি ঝড়ের পাখি উপাধি পেয়েছিলেন। মাত্র 23 বছর তিনি বেঁচে ছিলেন এবং হিন্দু সমাজ এবং হিন্দু ধর্মে যে কুসংস্কার রয়েছে তার বিরোধিতা তিনি করেছিলেন এবং তার অনুগামীরাই ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ নামে পরিচিত ছিল। এরপর সর্বশেষে যিনি আসছেন তিনি হচ্ছেন দয়ার সাগর বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1820 থেকে 1891 খ্রিস্টাব্দ পর্যন্ত তার জীবনীকাল। তিনি শিক্ষা সংস্কার এবং হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রবর্তন করার জন্য যে আন্দোলন তা সংগঠিত করেছিলেন। আমরা এই সংস্কারকদের কথাই পরবর্তী যে আলোচনা আছে তাতে পড়ব এবং জানবো তাদের সম্পর্কে, তাদের কাজ সম্পর্কে। প্রথমেই আমরা শুরু করব রাজা রামমোহন রায়কে নিয়ে। কেন তাকে রাজা বলা হয়? রাজা রামমোহন রায় কে রাজা উপাধি দিয়েছিলেন তৎকালীন মুঘল সম্রাট, এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথ তার সমাজ সংস্কার আন্দোলনের ওপর ভিত্তি করে তাকে ভারত পথিক উপাধিতে ভূষিত করেন। রাজা রামমোহন রায়ের জন্ম 1772, মতান্তরে 1774 খ্রিস্টাব্দে এবং 1833 খ্রিস্টাব্দে তিনি মারা যান। বাংলায় যিনি সমাজ সংস্কার আন্দোলনের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন
তিনি হচ্ছেন আধুনিক ভারতের জনক, বা তাকে বলা হয় প্রথম আধুনিক মানুষ। তিনি রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় সমকালীন সমাজ এবং ধর্ম সংস্কারের উদ্দেশ্যে কলকাতায় প্রতিষ্ঠা করেন 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা। তিনি একেশ্বরবাদী মতাদর্শ আলোচনা ও নিরাকার পরম ব্রহ্মের উপাসনার উদ্দেশ্যে 1828 খ্রিস্টাব্দে কলকাতায় ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভার নতুন নামকরণ হয় ব্রাহ্ম সমাজ। রামমোহনের নেতৃত্বে ব্রাহ্ম সমাজ একেশ্বরবাদ প্রতিষ্ঠা করে, পৌত্তলিকতার অবসান, সর্বধর্ম সমন্বয় সাধন, মানবতাবাদ প্রতিষ্ঠা, উদার ও আধুনিক সমাজ গড়ে তুলতে পাশ্চাত্য শিক্ষার প্রসার, বাল্যবিবাহ ও বহুবিবাহের বিরোধিতা, নারী পুরুষের সমান অধিকার ও সম্পত্তির ওপর নারীর অধিকার প্রতিষ্ঠা, জাতিভেদ প্রথার বিরোধিতা করা এবং তা দূর করা, হিন্দু সমাজের উন্নতি প্রভৃতি উদ্দেশ্যে এই সামাজিক আন্দোলন তিনি গড়ে তুলেছেন। রাজা রামমোহন রায় তিনি যে সময়ে ব্রাহ্ম সভা এবং পরবর্তী সময়ে ব্রাহ্ম সমাজ তৈরি করছেন, সেই সময় সমগ্র ভারতে হিন্দু রক্ষণশীলরা তার বিরোধিতা করেছিলেন। পরবর্তী সময় আমরা দেখতে পাই, যখন তিনি ব্রাহ্ম সমাজ তৈরি করছেন, পৌত্তলিকতার অবসান চাইছেন এবং বহু বিবাহ এবং বাল্য বিবাহের বিরোধিতা করছেন, সেই সময় যে সকল প্রাচ্য পুনরুজ্জীবনবাদীরা তার বিরোধিতা করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন রাধাকান্ত দেব এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। কিন্তু সর্বোপরি রামমোহন রায় তার উদ্যোগে এবং পরবর্তী সময় তার চেষ্টায় আমরা দেখতে পাই যে তিনি সামাজিক আন্দোলনগুলো পরিচালিত করেছেন সম্পূর্ণ নিজের উদ্যোগে এবং কিছু ক্ষেত্রে সফলতাও লাভ করেছেন। ঐতিহাসিক স্পিয়ার তাই তাকে আধুনিক ভারতের স্রষ্টা বলে অভিহিত করেছেন। রামমোহন রায় সমাজ ও ধর্মের কোনো মৌলিক পরিবর্তন ঘটাননি। প্রাচ্য শিক্ষা অপেক্ষা তিনি পাশ্চাত্য শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন, তাই তাকে অনেকেই সংযত সংস্কারকও বলেছেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত পথিক উপাধিতে ভূষিত করেছেন। রাজা রামমোহন রায়ের পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে, যিনি ব্রাহ্ম সমাজে যোগদান করেছিলেন 1843 খ্রিস্টাব্দে। তার জীবনীকাল 1817 থেকে 1905 খ্রিস্টাব্দ। ব্রাহ্ম সমাজে যোগদানের পূর্বে 1839 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল তত্ত্ববোধিনী সভা। এই তত্ত্ববোধিনী সভায় যারা সদস্য ছিলেন, প্রত্যেকেই ছিলেন প্রগতিশীল, পণ্ডিত এবং নিরপেক্ষ ধর্ম আলোচনা সম্পর্কে জানার জন্যই দেবেন্দ্রনাথ কিন্তু এই তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন। তার সদস্য কারা ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামতনু লাহিড়ী, অক্ষয় কুমার দত্ত, রাজনারায়ণ বসু প্রমুখ। 1843 খ্রিস্টাব্দে এই সভা থেকে প্রকাশিত হয়েছিল তত্ত্ববোধিনী পত্রিকা এবং এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। পরবর্তী সময়ে দেবেন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকার সম্পাদনা করেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ঢাকা, কুমিল্লা, রংপুর, বাঁশবেড়িয়া প্রভৃতি স্থানে ব্রাহ্ম সমাজের শাখা প্রতিষ্ঠিত হয়েছিল এবং মহর্ষি দেবেন্দ্রনাথ সমকালীন সময় তিনিও সমাজ সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। একেশ্বরবাদ, জাতিভেদ প্রথার বিরোধিতা করা, অসবর্ণ বিবাহকে সমর্থন করা, বিধবা বিবাহকে সমর্থন এবং বাল্যবিবাহের বিরোধিতা প্রভৃতি করে তিনি তত্ত্ববোধিনী সভায় যা আলোচনা হতো তাই তিনি তত্ত্ববোধিনী পত্রিকায় প্রবন্ধ লিখে প্রকাশ করতেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ
একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসেবে সমকালীন বাংলায় তার গরিমা লাভ করেছিল। তত্ত্ববোধিনী পত্রিকার মাধ্যমে বিভিন্ন সামাজিক কুসংস্কার, গ্রামীণ জীবন ও অর্থনীতির সমস্যা, জমিদার কর্তৃক কৃষকদের উপর অত্যাচার ও শোষণের কথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ প্রথা প্রভৃতির বিরুদ্ধে এবং অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ, নারী শিক্ষা, নারী স্বাধীনতা, শ্রমিক কল্যাণ প্রভৃতির সপক্ষে ব্রাহ্ম সমাজ আন্দোলন গড়ে তোলে। ব্রাহ্মদের মূল আদর্শ কি ছিল? ব্রাহ্মরা বিশ্বাস করত ঈশ্বর এক, তিনি পরম ব্রহ্ম। একেশ্বরবাদের প্রচার, পৌত্তলিকতার বিরোধিতার পাশাপাশি তারা পূজার্চনার আড়ম্বরেরও বিরোধিতা করে। শুধু তাই নয়, শিক্ষার প্রসারের উদ্দেশ্যেও ব্রাহ্ম সমাজ বিভিন্ন উদ্যোগ নেয়। সমাজে গরিব হিন্দুদের মধ্যে খ্রিস্টান মিশনারিদের প্রভাব কমানোর উদ্দেশ্যে হিতার্থী বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1 মার্চ 1846 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে। এছাড়াও সমাজোন্নয়ন বিধায়নী সুহৃদ সমিতি 1854 খ্রিস্টাব্দে, ব্রাহ্মবন্ধু সভা 1860 খ্রিস্টাব্দে, সঙ্গত সভা 1860 খ্রিস্টাব্দে, ক্যালকাটা কলেজ 1862 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর আমরা চলে আসব ব্রাহ্ম সমাজের উদ্যোগে হওয়া বিভিন্ন যে সামাজিক সংস্কারগুলি রয়েছে, সেই সংস্কারগুলির মধ্যে থেকে জেনে নেব যে সমকালীন ভারতবর্ষে তথা বাংলায় কিভাবে ভারতীয়রা অন্ধ কুসংস্কারে নিমজ্জিত থেকেও শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষিত কিছু মানুষের উদ্যোগে আধুনিকতার ছোঁয়া পেয়েছিল। এবার আমরা দেখে নেব একটি বর্বর প্রথা কিভাবে অবলুপ্ত হলো। জেনে নেব সেই সব মেয়েদের করুণ কাহিনী যারা সহমরণে যেত। সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন। 19 শতকের সূচনায় বাংলা তথা ভারতীয় হিন্দু সমাজে সতীদাহ প্রথা বা সহমরণ, মৃত স্বামীর জ্বলন্ত চিতায় তার সদ্য বিধবা স্ত্রীর সহমরণ, এটি ছিল একটি মধ্যযুগীয় নিষ্ঠুর বর্বর প্রথা। সমকালীন সময় খুবই ছোট বয়সে মেয়েদের বিবাহ দিয়ে দেওয়া হতো এবং বেশিরভাগ ক্ষেত্রেই জাত যাবার ভয়ে তাদের সঙ্গে কোনো বৃদ্ধ মানুষের বিয়ে দেওয়া হতো এবং সেই মানুষটি মারা যাবার পর তার সদ্য বিধবা স্ত্রীকে চিতায় তুলে জ্যান্ত পুড়িয়ে মারা হতো। এই নৃশংস প্রথার যিনি প্রথম বিরোধিতা করলেন তিনি হলেন রাজা রামমোহন রায়। সরকারের পক্ষ থেকে সতীদাহ প্রথা নিষিদ্ধ না করা হলেও নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। সেই সঙ্গে গর্ভবতী এবং অল্প বয়সী মেয়েদের সতী হওয়া নিষিদ্ধ করা হয় 1813 খ্রিস্টাব্দে। কিন্তু দুঃখের কথা হলো এই বিধিনিষেধগুলো কোনোদিনই কার্যকরী হয়নি এবং তার সরকারি নির্দেশনামাতেই সীমাবদ্ধ ছিল। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে সর্বপ্রথম গণমুখী এক প্রতিবাদী আন্দোলন গড়ে তোলেন। তিনি লোকশিক্ষার মাধ্যমে মানুষকে সচেতন করে সতীদাহ প্রথার অবসান ঘটাতে চেয়েছিলেন। এই উদ্দেশ্যে তিনি 1818 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথার বিরুদ্ধে একটি বাংলা পুস্তিকা প্রকাশ করেন। 1819 খ্রিস্টাব্দে রামমোহন বিরোধী রক্ষণশীল হিন্দু নেতৃবৃন্দ বিধায়ক নামে একটি পুস্তিকা প্রকাশ করে সতীদাহ প্রথা সম্পর্কে রামমোহনের বক্তব্যের বিরোধিতা করেন। এর জবাবে রামমোহন রায়ও একটি পুস্তিকা প্রকাশ করেন। তিনি পরে আরও বাংলা ও ইংরেজি পত্রিকা প্রকাশ করে সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলার উদ্যোগ নেন। তিনি জানতেন যে জনমত না গড়ে তোলা হলে কখনোই সতীদাহ প্রথা বিরোধী যে আন্দোলন তা সাফল্য লাভ করবে না
সেই জন্যই তিনি চেয়েছিলেন জনগণকে সচেষ্ট করতে যে এই প্রথাটা কতটা নৃশংস, এবং এই নৃশংস বর্বর প্রথা নৈতিকতা এবং মানবিকতার দিক থেকে কখনোই মেনে নেওয়া সম্ভব নয় শিক্ষিত মানুষদের। তাই জন্য রাজা রামমোহন রায় তিনি মনু সংহিতা সহ বিভিন্ন হিন্দু শাস্ত্র ও ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যে সতীদাহ প্রথা হিন্দু ধর্ম ও শাস্ত্র বিরোধী। তিনি কট, কেনো, ঈশ, উপনিষদের বিভিন্ন যে ভাগগুলো রয়েছে সেগুলো পড়েন এবং সেখান থেকেও তিনি বিভিন্ন উদ্ধৃতি তুলে নিয়ে আসেন এবং বলেন যে এই প্রথা একদমই হিন্দু ধর্মের শাস্ত্র বিরোধী। এই বিষয়ে তিনি সংবাদ কৌমুদী পত্রিকায় নিয়মিত প্রবন্ধ প্রকাশ করতেন। বাংলায় রক্ষণশীল সমাজ রামমোহনের এই উদ্যোগের বিরোধিতা করলেও রামমোহনের প্রভূত প্রচার শিক্ষিত সমাজের একটি বড় অংশের সমর্থন লাভ করেছিল। এই সময় ভারতের বড়লাট ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। তিনিও নৈতিকতা এবং মানবিকতার দিক থেকে এই প্রথার বিরোধী ছিলেন। ইংল্যান্ডের জনগণও তাদের পার্লামেন্টের মাধ্যমে ভারতে এই প্রথা বন্ধের আবেদন জানায় 1827 খ্রিস্টাব্দে। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 1829 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর সপ্তদশ বিধি বা 17 নম্বর রেগুলেশন আইন নামক আইনের সাহায্য নিয়ে সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করেন। রামমোহন রায় যে আন্দোলন শুরু করেছিলেন তা সাফল্যমণ্ডিত হয়। এছাড়াও রামমোহনের উদ্যোগে সমকালীন সময় আরেকটি নিষ্ঠুর প্রথা ছিল, সেটি হচ্ছে গঙ্গাসাগরে সন্তান বিসর্জন। যে সকল দম্পতি তাদের প্রথম সন্তানের জন্মানোর সময় তারা বিভিন্ন রকম মানত করত, সেই মানত যাতে ফলপ্রসূ হয় তারই উদ্দেশ্যে তারা কি করত না তাদের প্রথম সন্তানকে বিসর্জন দিয়ে আসতো গঙ্গাসাগরে। রামমোহন রায়ের উদ্যোগে এই গঙ্গাসাগরে সন্তান বিসর্জনের মতো যে ঘটনা সেইটি বন্ধ করা হয় এবং এইভাবেই সমকালীন সময়ে বাংলায় আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে নবজাগরণের সূত্রপাত হচ্ছে। সেই আন্দোলনের সূত্রপাত করেছিলেন রাজা রামমোহন রায়, তাই জন্যই তাকে আধুনিক ভারতের জনক বলা হচ্ছে এবং প্রথম আধুনিক মানুষ হিসেবে তাকে ঐতিহাসিকরা চিহ্নিত করেছেন। এবার আসবো 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা। প্রথমেই আমরা দেখে নিয়েছি যে কুসংস্কারের বিরোধিতা এবং যুক্তিবাদী চিন্তাধারার প্রসার কিভাবে ব্রাহ্ম সমাজ সমকালীন বাংলায় শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে দিয়েছিল। কুসংস্কার যেগুলো প্রাচীন যুগ থেকে চলে আসছে, তার মধ্যে যেমন ছিল সতীদাহ প্রথা, তেমনি ছিল বাল্যবিবাহ, জাতিভেদ প্রথা, গঙ্গাসাগরের সন্তান বিসর্জন এবং দাস প্রথা, দেবদাসী প্রথা, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, এই যে ধর্মীয় গোঁড়ামির বিরোধিতা করা ইত্যাদি বিরোধিতা করার মাধ্যমে এবং পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান চর্চার ফলে তাদের মধ্যে যে যুক্তিবাদী চিন্তাধারার উন্মেষ ঘটেছিল, সেই যুক্তিবাদী চিন্তাধারার মাধ্যমে তারা কি করেছেন, তাদের মধ্যে প্রগতিশীলতা লক্ষ্য করা যায়, উদার নৈতিক মতবাদ এবং চিন্তা, যুক্তিবাদী চিন্তা প্রভৃতির মাধ্যমে তারা কি করেছিলেন না সমকালীন ভারতবর্ষের যে সমাজের যে নগ্ন রূপ সেটা সকলের সামনে তুলে ধরেছিলেন। পৌত্তলিকতা, ধর্মীয় আড়ম্বর, গোঁড়ামি সব কিছুরই তারা বিরোধিতা করতে শুরু করলেন। এর পাশাপাশি নারী শিক্ষা, নারী কল্যাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। জাতীয় সংহতির পথ রচনা করলেন। ব্রাহ্ম সমাজ তাদের সমাজ সংস্কারের আন্দোলনের দ্বারা একদিকে হিন্দু সমাজের পুনরুজ্জীবন ঘটাচ্ছেন, পাশ্চাত্য যুক্তিবাদী চিন্তাধারার প্রসার ঘটাচ্ছেন, নারী কল্যাণ সাধন করছেন, আবার অন্যদিকে জাতীয়তাবোধের উন্মেষ ঘটানোর জন্য জাতীয় সংহতির পথ রচনা করছেন। তারা যে সমাজসেবা এবং জনহিতকর কাজের আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, বিশেষ করে ব্রাহ্ম সমাজ সেই আদর্শ পরবর্তীকালে আমরা দেখতে পাই
যে যখন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করছেন, সেই মিশন, তারপরে ভারত সেবাশ্রম, তারাও কিন্তু এই সমাজসেবা এবং জনহিতকর কাজের যে আদর্শ তাকেই কিন্তু স্মরণ করছেন এবং সেই পথেই কিন্তু তারা চালিত হচ্ছেন। তাই ব্রাহ্ম সমাজ সমকালীন সমাজ সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং এই গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার ফলেই আমরা দেখতে পাচ্ছি যে সমকালীন বাংলা তথা ভারতবর্ষে প্রগতিশীল, যুক্তিবাদী, উদারনৈতিক চিন্তাধারার মতবাদ জাগ্রত হচ্ছে। এবার আমরা সরাসরি চলে আসব নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী সম্পর্কে আলোচনায়। নব্যবঙ্গ আন্দোলনের যিনি প্রেরণাদাতা ও প্রাণপুরুষ ছিলেন, তিনি ছিলেন তৎকালীন হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। 1809 খ্রিস্টাব্দ থেকে 1831 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল তার জীবনীকাল। মাত্র 23 বছর তিনি বেঁচে ছিলেন। ডিরোজিও এবং তার অনুগামী ছাত্রমণ্ডলী নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল নামে এবং তাদের উদ্যোগে যে আন্দোলন পরিচালিত হয়েছিল তা ইয়ং বেঙ্গল আন্দোলন বা নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত ছিল। মাত্র 17 বছর বয়সে ডিরোজিও হিন্দু কলেজের সাহিত্য এবং ইতিহাসের শিক্ষক হিসেবে যোগদান করেন। তার জন্ম ইঙ্গো পর্তুগিজ পরিবারে। তিনি কিছুদিনের মধ্যেই একজন আদর্শ ও ছাত্রদরদী শিক্ষক হিসেবে ছাত্রদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি বলেছিলেন তার ছাত্রদের যুক্তি দিয়ে বিচার না করে কোনো কিছু বিশ্বাস করা উচিত নয়। তিনি জন্মগত দিক থেকে ইঙ্গো এবং পর্তুগিজ হলেও তিনি ছিলেন ভারতপ্রেমী। তিনি তার লেখা ফকির অফ জঙ্গিরা গ্রন্থে তার মাতৃভূমির প্রতি একটি কবিতা রচনা করেন, আমার স্বদেশভূমি ভারতের প্রতি। সেই কবিতাটি পড়লে তার ভারতবর্ষের প্রতি তার ভালোবাসার কথা আমরা জানতে পারি। তার যে দল তিনি প্রতিষ্ঠা করলেন, সেই তরুণ দলের মূল উদ্দেশ্যই ছিল জনসাধারণের মধ্যে যুক্তিবাদ প্রতিষ্ঠা, উদারতা, মানবতা, ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধাচরণ করা, কুসংস্কারের বিরোধিতা করা, আধুনিক যুক্তিবাদী পাশ্চাত্য চিন্তাধারার উন্মেষ ঘটানো, শিক্ষার বিস্তার ঘটানো, এগুলোই ছিল নব্যবঙ্গ দলের মূল উদ্দেশ্য। সেই দলের সদস্য কারা ছিলেন? কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রামতনু লাহিড়ী, রাধানাথ শিকদার, রামগোপাল ঘোষ, প্যারীচাঁদ মিত্র, কিশোরীচাঁদ মিত্র, রসিক মল্লিক, তারাচাঁদ চক্রবর্তী, শিবচন্দ্র দেব প্রমুখ তরুণ সদস্যরা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলে সমকালীন সময়ে পরিচিত ছিলেন। নব্যবঙ্গ দলের কার্যকলাপ, তারাই ছিল সমকালীন বাংলায় প্রগতিশীল ধারণার প্রসার ঘটিয়েছিলেন। প্রগতিশীল ধারণা বলতে সমকালীন মানবতাবাদ, উদারনৈতিকতাবাদ, প্রগতিশীল ধারণা, ধর্মীয় গোঁড়ামির বিরোধিতা করা, যুক্তিবাদী চিন্তার প্রসার, বিধবা বিবাহকে সমর্থন এবং সতীদাহ প্রথার বিরোধিতা করা। সর্বোপরি তারা চেয়েছিলেন হিন্দু যে রক্ষণশীল সমাজ ব্যবস্থা ছিল তাদের বিরোধিতা করা। প্রগতিশীল ধারণার উন্মেষ এবং যুক্তিবাদী চিন্তার বিকাশ ঘটানোর জন্য 1827 খ্রিস্টাব্দে ডিরোজিও তৈরি করেছিলেন একাডেমিক অ্যাসোসিয়েশন। বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে এই নব্যবঙ্গ গোষ্ঠী তাদের জনমত গঠন করার কাজে প্রয়াসী হয়েছিল। নব্যবঙ্গ গোষ্ঠীর মুখপত্র ছিল এথেনিয়াম। 1829 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল পার্থেনন। পার্থেননে নারীর শিক্ষা, নারীর পর্দা প্রথার বিরোধিতা করা, এছাড়াও নারীর স্বাধীনতা, নারীর সম্পত্তির ওপর অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা প্রভৃতি এই পার্থেনন পত্রিকার মাধ্যমে তারা প্রচার করতেন। এছাড়াও ছিল জ্ঞানান্বেষণ, বেঙ্গল স্পেক্টেটর, হিন্দু পায়োনিয়ার, এনকোয়ার, ক্যালাইডোস্কোপ ইত্যাদি পত্রিকা। ক্যালাইডোস্কোপের মাধ্যমে তারা ব্রিটিশ শাসনেরও বিরোধিতা করেছিল এবং নব্যবঙ্গ গোষ্ঠী এইসব পত্রিকা এবং অ্যাসোসিয়েশন তৈরির মাধ্যমে তাদের সামাজিক যে সংস্কারমূলক আন্দোলনগুলি ছিল সেগুলো প্রচার করেছিল। এর পাশাপাশি সমাজ সংস্কারেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
সমাজ সংস্কারের মধ্যে প্রথমত সতীদাহ প্রথার তারা বিরোধিতা করত এবং বিধবা বিবাহের সমর্থনে তারা কিন্তু যখন বিদ্যাসাগর আন্দোলন শুরু করছেন, বিধবা বিবাহ আন্দোলন, তারা কিন্তু বিদ্যাসাগরকে প্রথম থেকেই সমর্থন জানিয়েছিলেন। এমনকি দেখা যাচ্ছে যে সমকালীন যে তাদের যে হিন্দু সমাজ ছিল, তাদের যে রক্ষণশীলতা ছিল, তাদেরও তারা বিরোধিতা করেছিল। তারা নিষিদ্ধ মাংস সেবন করত। কালীঘাটের পাশ দিয়ে যখন তারা যেত তখন গুড মর্নিং ম্যাডাম বলে সম্বোধন করত। ফলে রক্ষণশীল যারা ভারতীয় ছিল বা বাঙালিরা ছিল, তারা কিন্তু নব্যবঙ্গ গোষ্ঠীর ওপর ক্ষিপ্ত হয়েছিল। এর পাশাপাশি ছিল নারী কল্যাণ সাধন এবং বৈষম্যের বিরোধিতা। নারী পুরুষের মধ্যে যে অসাম্য, তার বিরোধিতা করা হয়েছিল। নারীর শিক্ষার কথা বলা হয়েছিল। পর্দানসীন যে নারীরা ছিল, তাদের সেই পর্দার আড়াল থেকে বেরিয়ে আসার জন্য শিক্ষার কথা তারা বলেছিল। এছাড়াও ছিল শিক্ষা বিস্তার। সমকালীন ভারতে সকলেই যাতে শিক্ষার অধিকার পায়, তার জন্য তারা শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। 1830 খ্রিস্টাব্দে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এবং 1838 খ্রিস্টাব্দে সাধারণ জ্ঞানোপার্জিকা সভা প্রতিষ্ঠা করেন। ডিরোজিওকে তাই বলা হয় ঝড়ের পাখি। তার মধ্যে তিনি যেন সেই পাখি যে কিনা ঝড়ের মধ্যেও তার সমাজসেবা, তার আন্দোলন চালিয়ে গেছে। এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ডিরোজিও মারা যাবার পর এই আন্দোলন কিন্তু আস্তে আস্তে স্তিমিত হয়ে যাচ্ছে। এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল? কারণ ঐতিহাসিকরা মনে করছেন এই আন্দোলন ছিল একান্তইভাবে উশৃঙ্খল কিছু গোষ্ঠীর আন্দোলন। তাদেরকে কালাপাহাড় বলা হতো। কালাপাহাড় ছিলেন যিনি উড়িষ্যা, বাঁকুড়া তৎকালীন হিন্দু মন্দিরগুলো ধ্বংস করেছিলেন। সেই কালা পাহাড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে নব্যবঙ্গ গোষ্ঠীর। এছাড়াও নব্যবঙ্গ আন্দোলনে কোনো জনসমর্থন ছিল না। এটি ছিল সম্পূর্ণ শহর কেন্দ্রিক, বলা যায় কলকাতা কেন্দ্রিক একটি আন্দোলন। এবং যেহেতু তারা প্রত্যেকেই ছিল হিন্দু কলেজ থেকে পাশ করা তরুণ, তারা পাশ্চাত্যের অন্ধ অনুকরণ করত এবং তারা মনে করত যে পাশ্চাত্যের অন্ধ অনুকরণ করলেই বোধহয় সমাজ সংস্কার সম্ভব। কিন্তু সেটা সমকালীন ধর্মীয় যারা হিন্দু সমাজের যারা রক্ষণশীল ছিল মানুষ ছিলেন, তারা কিন্তু এর বিরোধিতা করেছিলেন। এবং দেখা যাচ্ছে যে তারা সমাজ সংস্কারের কথা বলছেন, অথচ গ্রামীণ মানুষদের কথা কিছু বলছেন না। গ্রামীণ কৃষকরা চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যারা সমূহ ক্ষতির সম্মুখীন হয়েছিল, তাদের সম্পর্কে কিছুই বলা হয়নি। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকতার অভাব। ডিরোজিওর মৃত্যুর পর তার যারা ছাত্ররা ছিলেন, যারা নববঙ্গ আন্দোলন পরিচালনা করছিলেন, তারা বেশিরভাগই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ফলে নববঙ্গ আন্দোলন ব্যর্থতায় পর্যবেসিত হয়। তা সত্ত্বেও নব্যবঙ্গ আন্দোলনকে আমরা কিন্তু কখনোই ব্যর্থ হয়েছে বলতে পারবো না। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নব্যবঙ্গ আন্দোলনকে বলেছেন যে এই নব্যবঙ্গীয়রা হচ্ছে আধুনিক সভ্যতার প্রবর্তক, তারাই আমাদের জাতির পিতা। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই নব্যবঙ্গ আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। কৃষ্ণদাস পাল তিনি দেশের ভবিষ্যৎ বলেছেন নব্যবঙ্গ আন্দোলনকে। এবং সর্বোপরি নব্যবঙ্গ আন্দোলন তৎকালীন সময়ে ব্যর্থ হলেও পরবর্তী সময়ে আমরা দেখতে পাই এই আন্দোলন কিন্তু সাফল্যমণ্ডিত করেছিল। অনেক ঐতিহাসিকই বলেছেন এই নব্যবঙ্গ আন্দোলন এক প্রজন্মেই শেষ, এর না আছে পিতামাতা, না আছে সন্তান সন্ততি। কিন্তু পরবর্তীকালে জাতীয়তাবোধের বিকাশ ঘটাতে এবং আধুনিক ভারত গড়তে তারাই ছিল বঙ্গীয়রাই ছিল ভারতবর্ষের প্রথম যারা এই উদ্যোগ নিয়েছিল যে সমাজ সংস্কারের মাধ্যমে কিভাবে ভারতীয় সমাজে যে ধর্মীয় গোঁড়ামি, যে পৌত্তলিকতা রয়েছে তার বিরোধিতা করা। সেই সাহস তারাই জুগিয়েছিল। এরপর আমরা দেখে নেব সমকালীন সময়ে মানবতাবাদী সমাজসেবক এবং শিক্ষাব্রতী হিসেবে
হাজী মোহাম্মদ মহসিনকে। 1732 থেকে 1812 খ্রিস্টাব্দ পর্যন্ত তার জীবনীকাল। তিনি যে শুধুমাত্র মানবতাবাদী, সমাজসেবক, শিক্ষাব্রতী ও দানবীর ছিলেন তাই নয়, তিনি মক্কা মদিনায় তীর্থযাত্রা করে হাজী উপাধি পেয়েছিলেন। তার জন্ম হুগলিতে। 1803 খ্রিস্টাব্দে তিনি প্রভূত উত্তরাধিকার সম্পত্তির অধিকারী হন। 1806 খ্রিস্টাব্দে তিনি নিজেকে নিঃস্ব করে যাবতীয় সম্পত্তি মুসলিমদের সেবায় দান করেন। এই দানের অর্থ মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠান চালানো, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, চিকিৎসা, রাস্তাঘাট তৈরি, পুকুর খনন প্রভৃতি কাজে ব্যয়ের সিদ্ধান্ত হয়। তার অর্থ সম্পদ দিয়ে মহসিন তহবিল গড়ে ওঠে। মহসিনের আর্থিক সহায়তায় এবং শিক্ষাপ্রতি মেটকাফের উদ্যোগে চুঁচুড়ায় একটি কলেজ তৈরি হয় 1836 খ্রিস্টাব্দে, যা বর্তমানে হুগলি মহসিন কলেজ নামে পরিচিত। মহসিন তহবিলের অর্থে হুগলি কলেজিয়েট স্কুল, হুগলি ব্রাঞ্চ স্কুল, হুগলি মাদ্রাসা, বহু শিক্ষা প্রতিষ্ঠান এবং ইমামবাড়া হাসপাতাল 1836 খ্রিস্টাব্দে, হুগলির ইমামবাড়া 1841 খ্রিস্টাব্দে প্রভৃতি স্থাপিত হয়। মহসিনের নামে খুলনা, চট্টগ্রাম প্রভৃতি জেলায় শিক্ষা প্রতিষ্ঠান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রাবাস রয়েছে। এরপর আমরা আলোচনা করব বিধবা বিবাহ আন্দোলন নিয়ে। বিধবা বিবাহ আন্দোলন 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা বন্ধ করে দেওয়া হয়। তাহলে অল্প বয়সে যারা বিধবা হলো তাদের কি হলো? তাদেরকে দেখা যাচ্ছে তৎকালীন যে হিন্দু সমাজ তারা এক ঘরে করে রাখতো। তাদের সেই ছোট ছোট মেয়েরা তারা একাদশী পালন করত এবং গৌরী দানের মতো একটি কুপ্রথা ভারতীয় সমাজে প্রচলিত ছিল। ফলে সেই ছোট ছোট মেয়েদের কথা ভেবে প্রথম বিধবা বিবাহ আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই ছোট ছোট মেয়েরা তারা যাতে পুনর্বিবাহ করতে পারে সেই উদ্দেশ্যে বিদ্যাসাগর প্রথম সর্বশুভকরী সভা থেকে প্রকাশিত সর্বশুভকরী পত্রিকায় বাল্য বিবাহের দোষ বলে একটি প্রবন্ধ প্রকাশ করেন। পত্রপত্রিকা এবং প্রগতিবাদীদের চেষ্টায় বিধবা বিবাহ আন্দোলন সূত্রপাত হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান তো আমরা নিশ্চয়ই জানব। প্রগতিবাদী কারা ছিলেন? রাজা রামমোহন রায়, পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, নব্যবঙ্গ গোষ্ঠী, তারা কিন্তু বিধবা বিবাহে সক্রিয় অংশগ্রহণ করেছিল এবং তাদের সমর্থন ছিল। তত্ত্ববোধিনী সভা, প্রত্যেকে সুহৃদ সভা, কিশোরী চাঁদ মিত্রের সুহৃদ সভা, এই সভা কিন্তু এই বিধবা বিবাহ আন্দোলনে সচেষ্ট হয়েছিল। এছাড়া বাংলায় শশীপদ বন্দ্যোপাধ্যায়, মাদ্রাজে বীরসালিঙ্গম, মহারাষ্ট্রে আমরা দেখতে পাচ্ছি জ্যোতিবা ফুলের সত্যশোধক সমাজ কার্ভের উদ্যোগে এবং বোম্বাইয়ে প্রার্থনা সমাজের উদ্যোগেও কিন্তু বিধবা বিবাহ আন্দোলন একটা সক্রিয় ভূমিকা নিচ্ছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বিভিন্ন শাস্ত্র পড়লেন। পরাশর সংহিতা থেকে তিনি তুলে ধরলেন যে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত। প্রভূত গ্রন্থ প্রকাশ করা হলো এবং সরকারের কাছে আবেদনপত্র প্রেরণ করা হলো। 1856 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে শ্রীশচন্দ্র বিদ্যারত্ন বর্ধমানের কালীমতী নামে জনৈক বিধবাকে বিবাহ করলে কলকাতায় প্রথম বিধবা বিবাহ সম্পন্ন হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সরকারের কাছে যখন আবেদনপত্র প্রেরণ করেন তখন 987 জন বিধবা বিবাহের পক্ষে স্বাক্ষর করেছিলেন। তার ছবি তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও তখন তার বিরোধিতা করে আমরা দেখতে পাচ্ছি যে বিধবা বিবাহ আন্দোলনের বিরুদ্ধে মৃত্যুঞ্জয়, বিদ্যালঙ্কার, রাধাকান্ত দেব তারাও কিন্তু সরকারের কাছে আবেদনপত্র প্রেরণ করছে।
বিদ্যাসাগর প্রথম তৎকালীন লর্ড ডালহাউসির কাছে আবেদন করেন এবং পরবর্তী সময় 1856 খ্রিস্টাব্দের 26শে জুলাই লর্ড ক্যানিংয়ের উদ্যোগে বিধবা বিবাহ আইনি সম্মতি লাভ করে। সরকারি উদ্যোগে বিধবা বিবাহ শুরু হয়। ওই বছরই 1856 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সঙ্গে বর্ধমানের কালীমতী নামে জনৈক বিধবার বিবাহ দেন। কলকাতায় প্রথম বিধবা বিবাহ সম্পন্ন হয় এবং এই বিবাহে আমরা দেখতে পাই যে নব্যবঙ্গ গোষ্ঠী তারা কিন্তু উপস্থিত ছিল। শিবনাথ শাস্ত্রীর লেখা রামতনু লাহিড়ী এবং তৎকালীন বঙ্গ সমাজ এই ঘটনার উল্লেখ রয়েছে। 1870 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর তার নিজ পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে ভবসুন্দরী নামে এক বিধবার বিবাহ দেন। শুধু তাই নয়, তিনি প্রবন্ধ প্রকাশের মাধ্যমে জনমত গঠনের চেষ্টা করেছিলেন। তিনি লিখলেন, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল বলে পরপর 2 বছর তিনি 2টি প্রবন্ধ প্রকাশ করেছিলেন। এছাড়াও তত্ত্ববোধিনী পত্রিকায় তিনি নিয়মিত প্রবন্ধ লিখতেন। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতৎ বিষয়ক প্রস্তাব নামে একটি গ্রন্থ লিখে সরকারের কাছে পাঠিয়েছিলেন এবং পরবর্তীকালে তাঁর এই উদ্যোগের জন্যই শেষ পর্যন্ত কিন্তু বিধবা বিবাহ আইন পাশ হয় এবং বিধবা বিবাহ শুরু হয়, সূচনা হয় তাঁরই উদ্যোগে প্রথম। পরবর্তীকালে শুধুমাত্র বাংলায় নয়, আমরা দেখতে পাই ভারতবর্ষের বিভিন্ন স্থানে, বিশেষ করে বম্বেতে প্রার্থনা সমাজের উদ্যোগে, মহারাষ্ট্রে কার্ভের উদ্যোগে, মাদ্রাজে বীরসালিঙ্গামের উদ্যোগে কিন্তু বিধবা বিবাহ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করে এবং সেখানে বিধবা বিবাহ নিয়মিত একটি আনুষ্ঠানিক আন্দোলন হিসেবে পরিচিত লাভ করে। বিধবা বিবাহ আন্দোলন সফলতার পর আমরা দেখতে পাই ভারতবর্ষে সমাজ সংস্কার আন্দোলনের যে মূল লক্ষ্য ছিল সেই মূল লক্ষ্যে নারীদের জাগরণের সূচনা হচ্ছে। সতীদাহ প্রথা নিবারণ, বিধবা বিবাহ আন্দোলনের সূত্রপাত, শিক্ষার বিস্তার, নারীর পর্দানসীনের বদলে সে সকলের সামনে শিক্ষা গ্রহণের অধিকার পাওয়া ইত্যাদি যে অধিকারগুলো নারীদের আরো এগিয়ে নিয়ে যেতে, আরো অগ্রগতি ঘটাতে সাহায্য করেছিল। তবে বিধবা বিবাহ আন্দোলন সমকালীন শুধু আমরা দেখতে পাই যে মুষ্টিমেয় কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ ছিল। পরবর্তীকালে বিধবা বিবাহ ভারতবর্ষের অন্য জায়গাতে ছড়িয়ে পড়লেও ভারতবর্ষে এই আন্দোলন সফলতা লাভ করেছিল। এবার আমরা দেখে নেব এই যে তোমাদের আমি 3য় পর্ব পড়ালাম সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে। প্রথমেই বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, ভারতের সতীদাহ প্রথার অবসান ঘটান ক লর্ড কার্জন, খ লর্ড ডালহৌসি, গ লর্ড উইলিয়াম বেন্টিং এবং ঘ লর্ড মিন্টো। 2 নম্বর প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাশ হয় ক 1856 খ্রিস্টাব্দে, খ 1857 খ্রিস্টাব্দে, গ 1858 খ্রিস্টাব্দে এবং ঘ 1859 খ্রিস্টাব্দে। অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ডিরোজিওর অনুগামীরা কি নামে পরিচিত? 2 তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? 3 কত খ্রিস্টাব্দে হুগলি মহসিন কলেজ প্রতিষ্ঠিত হয়? ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভ রয়েছে 1 শব্দ কল্পদ্রুম, 2 বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, 3 সংবাদ কৌমুদী এবং 4 এথেনিয়াম। ক্ষয় রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,
বি এ রয়েছে নববঙ্গ গোষ্ঠী, সি এ রয়েছে রাধাকান্ত দেব এবং ডি এ রয়েছে রামমোহন রায়। সংক্ষিপ্ত প্রশ্নাবলী, 2-3টি বাক্যে উত্তর দাও। 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনগুলির প্রধান লক্ষ্য বা মূল উদ্দেশ্য কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, সমাজ সংস্কারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা কি ছিল? তৃতীয় প্রশ্ন, রাজা রামমোহন রায়কে কেন ভারতের প্রথম আধুনিক মানুষ বলা যায়? বিশ্লেষণধর্মী প্রশ্নাবলী, 7-8টি বাক্যে উত্তর দাও। 1. ব্রাহ্ম সমাজের নেতৃত্বে সমাজ সংস্কার আন্দোলন বিশ্লেষণ করো। 2. টিকা লেখো, বিধবা বিবাহ আন্দোলন। ব্যাখ্যামূলক প্রশ্নাবলী, 15-16টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, নববঙ্গ গোষ্ঠীর নেতৃত্বে 19 শতকের সংস্কার আন্দোলন ব্যাখ্যা করো। এই আন্দোলনের ব্যর্থতার কারণগুলি চিহ্নিত করো। 2. 19 শতকে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন কিভাবে গড়ে উঠেছিল? এই আন্দোলনে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। আজকে তৃতীয় পর্বের পড়ানো আমার এখানেই শেষ। দেখা হবে চতুর্থ পর্বে। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, নিয়মিত পড়াশোনায় থাকবে এবং অনুশীলন করবে, এবং যে প্রশ্নগুলো আমি দিলাম সেই প্রশ্নগুলো অবশ্যই অনুশীলন করবে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।